আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তক্ষরণ, বলছেন চিকিৎসকরা, দ্রুত বিদেশে স্থানান্তরের পরামর্শ। নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়ানোর পরামর্শ, বন্দরগুলোতে সতর্কতা জারি। 1000 ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ। রাজধানীতে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, 9 দফার পাশাপাশি হাফ পাস কার্যকরের দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: সমুদ্রের সুনীল অর্থনীতিতে সম্ভাবনার হাতছানি, মাছ শৈবাল রপ্তানি করেই $1 বিলিয়ন আয়ের আশা। শেষ হলো জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন। সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ষড়যন্ত্র চক্রান্ত থাকবে, তারপরও দেশ এগিয়ে যাবে। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ হচ্ছে বলে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো গেছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। সংসদের পঞ্চদশ অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা শেখ হাসিনা ভাষণের প্রায় পুরোটা জুড়েই তুলে ধরেন উন্নয়নশীল রাষ্ট্রের উত্তরণে জাতিসংঘের সুপারিশের প্রেক্ষাপট। এই প্রস্তাবটা গ্রহণের মাধ্যমে আমরা এলডিসি স্বল্পোন্নত ক্যাটাগরি থেকে উত্তরণের সকল প্রক্রিয়া আমাদের সম্পন্ন হলো। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের মাহেন্দ্রক্ষণে এই অর্জন উৎসর্গ করেন দেশবাসীকে। বাঙালি জাতির জন্য একটা বিরল সম্মান অর্জন। অনেক রকমের চক্রান্ত থাকবে, কিন্তু সেগুলি মাথায় নিয়েই আমাদের চলতে হবে। কাজে আমি মাননীয় স্পিকার মনে করি যে আমরা আজকে উন্নয়নশীল দেশ হিসেবে যে মর্যাদা পেয়েছি, এটা বাংলাদেশের জনগণেরই অবদান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা এবং সুনির্দিষ্ট পরিকল্পনায় দেশ এগিয়ে যাচ্ছে। 2041 সালের প্রেক্ষিত পরিকল্পনার সুফল নতুন প্রজন্ম পাবে বলেও জানান তিনি। পরিকল্পিতভাবে আমরা এগিয়েছি বলেই এটা সম্ভব হয়েছে, কারণ আমরা যেমন প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছি, তাছাড়া আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, এমনকি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এখন আমরা প্রণয়ন করে বাস্তবায়ন করছি। অর্থাৎ একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই আমরা কিন্তু কাজ করেছি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সাক্ষরতার হার 75%, বেড়েছে গড় আয়ু। উন্নয়নের পথে বিএনপি জামাত জোটের বাঁধার কথা তুলে ধরে তিনি বলেন, সব সমালোচনাকে মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে। এই যাত্রাপথ কখনো সুগম ছিল না, আমাদেরকে অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে। জেনারেল জিয়াউর কথা বলেন, জেনারেল এরশাদের কথা বলেন, বা বেগম জিয়ার কথা বলেন, এরা তো আসলে দেশকে কখনো উন্নত করতে চায়নি। ক্ষমতা তাদের কাছে ছিল ভোগের বস্তু, ক্ষমতা তাদের কাছে ছিল নিজের জীবনকে বিলাসবহুল করে দেওয়া, এবং তাদের সাথে কিছু লোক ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে দলে নিয়ে একটা এলিট শ্রেণী তৈরি করা। দেশের সাধারণ মানুষ কিন্তু যে তিমিরে সেই তিমিরেই ছিল। এর আগে সর্বসম্মতিক্রমে কণ্ঠভোটে পাশ হয় পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের 2টি বিল। 7 নম্বর যে সংশোধনী, এই অধিবেশনে 9 কার্যদিবসে পাশ হয়েছে 9টি বিল। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হয়েছে বিশেষ আলোচনা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিসের কারণে রক্তক্ষরণ হচ্ছে বলে জানালেন তার চিকিৎসকরা। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে চিকিৎসকরা বলেন, এই চিকিৎসা দেশে সম্ভব না। এখনই তাকে উন্নত চিকিৎসা দিতে না পারলে মৃত্যু ঝুঁকি আছে বলেও জানান তার চিকিৎসকরা। মেডিকেল বোর্ডের চিকিৎসক ফখরুদ্দিন সিদ্দিকী জানান, এখন পর্যন্ত তার 3 দফা রক্তক্ষরণ হয়েছে এবং লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে। আবারও রক্তক্ষরণের সম্ভাবনা রয়েছে বলেও জানান চিকিৎসকরা।
লাস্ট 24 আওয়ার্সের মধ্যে ব্লিডিংটা হয়নি, এখন স্টেবল আছে। মনোবল ওনার প্রচণ্ড দৃঢ়। এছাড়া ওনার আমাদের আর কিছু করারও উপায় নেই। আল্লাহ রহমতে সেখান থেকে আমরা বের হয়ে আসছি। দ্যাট টাইম উই ওয়ার কনফিডেন্ট, কিন্তু দিস টাইম আমরা কিন্তু হেল্পলেস ফিল করছি। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে শনাক্ত হওয়া দেশগুলো থেকে যাত্রী আসা বন্ধ করার সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। দেশের সব বন্দরে জারি করা হয়েছে সতর্কবার্তা। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন তুলি মল্লিক। মহামারী করোনার নতুন ধরন ওমিক্রন এখন পুরো বিশ্বে উদ্বেগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে ধরনটি। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে শুরু থেকে সতর্ক অবস্থানে সরকার। এর মধ্যে বেশ কিছু সুপারিশ করেছে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। নিয়মিত অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বিষয়টি জানান। বলেন, ওমিক্রন ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এই সভা থেকে আমরা সকলের জন্য মঙ্গল হয়, দেশের মানুষকে নিশ্চিত নিরাপত্তা দেবার জন্য যে সমস্ত কার্যকর উদ্যোগগুলি নিতে হয় সেই উদ্যোগগুলো আমরা যথাসময়ে গ্রহণ করেছি। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এসব দেশে আসা যাওয়ায় জারি করেছে নিষেধাজ্ঞা। দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর সহ সব প্রবেশ পথে স্ক্রিনিং আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সকল পোর্ট অফ এন্ট্রিগুলোকেও আমরা সতর্কবার্তা দিয়েছি। সুপারিশে আরও বলা হয়েছে, সম্প্রতি কোনো ব্যক্তি ওইসব দেশ ভ্রমণ করে থাকলে তাদের 14 দিনের কোয়ারেন্টাইন, কোভিড পজিটিভ হলে আইসোলেশন এবং সব ধরনের সমাবেশ সীমিত করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 1 মাসে দেশে করোনায় শনাক্তের নিম্ন হার দেখা গেছে, যা 2% নিচে। তবে এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই উল্লেখ করে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ তাদের। দুলি মল্লিক, 21 টেলিভিশন। কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া তৃতীয় দফায় 1000 ইউনিয়ন পরিষদে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় নরসিংদী, মুন্সিগঞ্জ ও লক্ষ্মীপুরে নিহত হয়েছে 3 জন। অন্যদিকে গাইবান্ধা, নরসিংদী, খাগড়াছড়ি, রংপুর সহ কয়েকটি স্থানে সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করেছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন রত্নজামান। নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় অটোরিকশা চালক আরিফ মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশসহ আরও 10 জন আহত হয়। অন্যদিকে রাতে মুন্সিগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের মহিলা সংরক্ষিত আসনের ইউপি মেম্বারের ভাগিনাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন সজীব নিহত হন। গাইবান্ধা সুন্দরগঞ্জে বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা রুখে দেয় পুলিশ। এ সময় 10 থেকে 12 রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আটক করা হয় 3 জনকে। পরে কেন্দ্রটির ভোট স্থগিত করা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলার হারিয়ালকুঠি ইউনিয়নের ডাঙ্গিরহাট ভোট কেন্দ্রে ভুয়া ভোট দেয়া নিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। খাগড়াছড়ির দিঘিনালায় 3টি ইউনিয়নের নির্বাচনে 3টি কেন্দ্রে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়। এসব ঘটনায় 10 জন আহত হয়েছে। আটক করা হয় 3 জনকে। কুমিল্লার দাউদকান্দি ভাজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে 1 ঘণ্টা ভোট স্থগিত রাখা হয়। এর আগে সকাল থেকে প্রায় সব ইউনিয়ন পরিষদে শান্তিপূর্ণভাবে চলে ভোট। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। উৎসবমুখর পরিবেশে নারী ভোটারদের উপস্থিতিও ছিল বেশি। খুব ভালো হয়েছে, ভোট সুস্থ হয়েছে, আনন্দ লাগছে। ভোট দিতে এসেছে, এই পরিবেশে ভোট হওয়া অনেক ভালো। স্বতঃস্ফূর্তভাবে মহিলারা, এটা মহিলা কেন্দ্র, সেই মহিলারা ভোট দিচ্ছে। এ দফায় 1007টি ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও নানা কারণে স্থগিত 7টির ভোট গ্রহণ। এর মধ্যে 100 জন চেয়ারম্যান সহ 569 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইভিএমে ভোট দিতে কোনো সমস্যা হয় না, একটু বুঝতে অসুবিধা হয়েছে। সেটার মধ্যে আমরা ভোট দিতে আইছি, খুব ভালো লাগে। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত।
রত্না সামান, একুশে টেলিভিশন। দাবি পূরণ না হওয়ায় আবারও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সড়ক আইন 2018 বাস্তবায়ন সহ 9 দফা দাবির পাশাপাশি গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিত করার দাবিও জানায় তারা। তাদের আন্দোলনের ফলে শান্তিনগর, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র যানজট। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সরকারকে বেঁধে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষে আবারও রাজপথে শিক্ষার্থীরা। সড়ক আইন 2018 বাস্তবায়ন এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা সহ 9 দফা দাবি তাদের। দাবির সমর্থনে প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে শান্তিনগর, ধানমন্ডি, মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তারা। 48 ঘন্টার মধ্যে কোনো দাবি কার্যকর করা হয়নি। 2018 তে যে আন্দোলন আমরা করছি তা কোনো বাস্তবায়ন হয় নাই। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন বাস্তবায়ন না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। দুর্ঘটনা আমাদের অনেক মা ছেলে হারাইতেছে, তা আমরা এই জন্য নিরাপদ সড়ক চাই। কারণ আমি প্রত্যেকদিন বাসা থেকে যখন বের হই আমার মায়ের মুখে আমি একটা শঙ্কা দেখতে পাই। কেন আমি এই শঙ্কাটা দেখব? আমি কি এখানে স্বাধীন দেশে বাস করছি না? সরকার বিআরটিসি বাসে হাফ ভাড়া নেয়ার ঘোষণা দিয়েছে, কিন্তু রাজধানীর সব সড়কে বিআরটিসি বাস চলে না। তাই গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতেরও দাবি জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ইউনিফর্ম পরা অবস্থায় থাকবে, স্কুল হোক, কলেজ হোক, ভার্সিটি হোক, আইডি কার্ড দেখাতে পারলে তাদেরকে হাফ পাস নিশ্চিত করা। বিষয়টা এখন পর্যন্ত ডিক্লেয়ার করা হয় না ঠিক মতো। আমরা যে আয়াতে এখান থেকে গেলাম, আয়াতে আমাদের হাফ ভাড়া তো নিল না, তারপর তো আবার আমাদের ইনসাল্ট করলো। হাফ পাস ভাড়ার কথা ওইটা নিয়েও আমাদের মাননীয় মন্ত্রী আমাদেরকে তেমন কোনো আশ্বাস বা তেমন কিছু বলে নাই, যা নিয়ে আমরা আশাবাদী। গণপরিবহনে নারী শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার হয়, তাই তাদের জন্য আলাদা বাস দেওয়ারও দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য আলাদা করে পরিবহন বাসের ব্যবস্থা করা হয়, এছাড়াও সরকারের আওতায় যাতে সকল গণপরিবহনের ব্যবস্থা করা হয়। হেল্পার এবং যারা চালক থাকে তাদের যাতে একটা মাসিক বেতনের আওতায় আনা হয়, যাতে তারা যে প্রতিযোগিতা করে মানে লোকজন তোলার জন্য, সেটার জন্য যাতে আর কোনো প্রাণহানি না হয়। শিক্ষার্থীদের আন্দোলনের ফলে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত বাস চলাচল 1 ডিসেম্বর থেকে শুরু করা যাচ্ছে না। নগর ভবনে ঢাকার 2 সিটির মেয়র এবং বাস মালিকদের বৈঠকের পর এই তথ্য জানানো হয়। তবে এবার বাস মালিকদের আশায় বসে না থেকে 26 ডিসেম্বর থেকে বিআরটিসির 30টি বাস দিয়ে রুটটি চালু করা হবে। জসিম জুয়েলের রিপোর্ট। 1 ডিসেম্বর থেকে ঢাকা নগর পরিবহন নামে বাস রুট রেশনালাইজেশনের প্রথম ধাপ শুরুর পরিকল্পনা ছিল 2 সিটির। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় 21 কিলোমিটার পথে চলবে বাস। মূলত বাস মালিকদের অসহযোগিতায় সে পরিকল্পনা থেকে এবার সরে আসতে হলো। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরের শুরুতে রাস্তায় নামছে না নগর পরিবহন। তবে 26শে ডিসেম্বর ঠিকই নগর পরিবহন চলবে বলে জানান উত্তরের মেয়র। তবে এবার মালিকদের আশা ছেড়ে দিয়ে বিআরটিসির উপর নির্ভরতা। বাস মালিকরা যারা আছেন তারা আমাদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাসগুলো দেওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু সে প্রতিশ্রুতি রাখতে পারেন নাই। বিআরটিসির সহযোগিতায় আমরা আগামী 26শে ডিসেম্বর 100টি বাস ঘাটারচর থেকে সাইনবোর্ড পর্যন্ত চলার জন্য, এবং বিআরটিসি তারা কনফার্ম করেছে বিআরটিসি বাস দিবে। নির্ধারিত সময় রুট চালু করতে নিরলসভাবে কাজ করে গেছে 2 সিটি কর্পোরেশন। তবে এখন থেকেই যারা এই রুটে বাস চালাতে আবেদন করবে তাদের পারমিট দেওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। এটাকে উন্মুক্ত করে দিচ্ছি, আমরা বিজ্ঞপ্তি দিব, বিজ্ঞপ্তি দিয়ে 12 ডিসেম্বরের মধ্যে আমরা উদ্যোক্তা এবং এখানে অন্যান্য বিনিয়োগকারীদের থেকে আমরা আবেদন নিব। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা এখানে 100টি বাস আমরা নির্ধারণ করব। 5 থেকে 10 মিনিটের ঊর্ধ্বে যেন না হয়, সেখানে কোনো প্রতিযোগিতামূলকভাবে যেন কেউ কোনো বাসকে ধাক্কা দিয়ে যাত্রীর উপর অত্যাচার করে নির্যাতন করে যেন সেখানে পরিচালনা না করে। পরিকল্পনা অনুযায়ী সময় মেনে 120টি বাস চলবে রুটটিতে, থাকবে ই-টিকিটিং ব্যবস্থাও। ঢাকা শহরের গণপরিবহনে শৃঙ্খলা আমরা আনবই আনব। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। মাছ আর শৈবাল রপ্তানি করেই আয় হতে পারে $বিলিয়ন। আছে গ্যাস, খনিজ সম্পদ আর জাহাজ শিল্পের সম্ভাবনাও। এসবের জন্য চাই সমুদ্র অর্থনীতির বিকাশ আর সুষ্ঠু পরিকল্পনা।
তৌহিদুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমার মালিক আমাদের বাংলাদেশ। বিশাল এই সমুদ্রে আছে মৎস্য, শৈবাল, তেল, গ্যাস সহ নানান খনিজ সম্পদ। প্রবাল দ্বীপ, সেন্ট মার্টিন সহ বিশ্বের সবচেয়ে দীর্ঘ ম্যানগ্রোভ সুন্দরবনও এই বঙ্গোপসাগরের অংশ। এত সব সম্ভাবনার পরও 2014 সালের আগে সমুদ্র সীমার অধিকার ছিল না বাংলাদেশের। অথচ সমুদ্রের সম্ভাবনাকে কাজে লাগলে পাল্টে যাবে অর্থনীতি, বদলে যাবে দেশ। বাংলাদেশে আমাদের সমুদ্র বিজয়ের পরে আমরা যেটাকে বিজয় বলেছি, আমি ব্যক্তিগতভাবে তখন বলেছিলাম এটা হচ্ছে বিজয়ের সূচনা। যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে এটাকে বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা বিজয়ের যে স্বাদ সেটা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। তবে পরিকল্পনাহীন কর্মযোগ্য নেতিবাচক ফল আনতে পারে এমন অভিমত জানান তিনি। সমুদ্র এমন একটা জায়গা যেখানে অনেক ধরনের মাল্টি ডাইমেনশনাল পসিবিলিটি রয়েছে। যেখানে আপনি মাছ ধরবেন, সেদিক দিয়ে যদি আপনার শিপ যায়, সেদিক দিয়ে যদি আমার গ্যাসের লাইন যায়, আবার সেদিকে যদি আপনি ট্যুরিজম করেন, সেখানে গিয়ে যদি আবার গ্যাস এক্সপ্লোরেশন করেন, তাহলে কি হবে? তাহলে আমাদের তো আগে থেকেই আমাদের প্ল্যান, যেটাকে আমরা বলি মেরিন স্পেশাল প্ল্যানিং, আমরা যেরকম ল্যান্ড জোনিং করি, আমাদের সমুদ্রের কিন্তু একটা মেরিন স্পেশাল প্ল্যানিং দরকার। বর্তমান সরকারের সময়ে সমুদ্র বিজয় হয়েছে, তাই সামগ্রিক সমুদ্র নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। আমরা ভূমি পেতে পারি, সমুদ্রে আমরা মাছ পেতে পারি, তেল, গ্যাস, নুড়ি, পাথর ইত্যাদি পেতে পারি, চলাচলের জন্য ব্যবহার করতে পারি। সমুদ্রের একটা নতুন সম্ভাবনা পশ্চিমা জগৎ, হাওয়া, উপকূলে যে হাওয়া বয়, এটাকে উইন্ড পাওয়ার বলে তারা, এইটাকে ব্যবহার করে টারবাইন ঘুরিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করছে। আমাদের এখানেও সম্ভাবনা আছে। কেবল সমুদ্রের মাধ্যমে একটি দেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে, এমন মন্তব্য করেন মন্ত্রী। আমাদের নিজস্ব একটা সমুদ্র আছে, বঙ্গোপসাগর, বাংলার নিজের সাগর, সেদিকে চলাচল হবে, সেদিকে জাহাজ আসবে, যাবে, মাল নিয়ে আসবে, মাল নিয়ে যাবে। আমাদের বন্দর আছে, আমাদের বন্দরের সংখ্যা যত বাড়বে, আয় ব্যয় যত বাড়বে, বন্দরের সংখ্যা বাড়বে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগে গুরুত্ব বাড়ছে বাংলাদেশের, বললেন প্রধানমন্ত্রী। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, সার্কেল অফিসগুলোতে করদাতাদের ভিড়। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। দেশে স্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি বিনিয়োগে বাংলাদেশের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী আরও বলেন, অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রণব চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। বাংলাদেশ এখন উন্নয়নশীল রাষ্ট্র। বিভিন্ন সূচক মিলিয়ে অর্থনীতির এ গতি অব্যাহত থাকলে 2035 সালে বিশ্বের 25তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। আর নানা সুযোগ সুবিধায় বাংলাদেশে রয়েছে বিনিয়োগের উন্মুক্ত দুয়ার। এমন প্রেক্ষিতে বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছি। দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অগ্রাধিকার বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি ও সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের কাজ করে যাচ্ছি। বাংলাদেশ বিশ্বে 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। 36টি দেশের সঙ্গে দ্বৈত করারোপণ পরিহার চুক্তি বলবৎ আছে। আমরা বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অবকাঠামো সহ সকল নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, 39টি হাইটেক পার্ক ও 100টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে বিনিয়োগের জন্য। সেই সাথে বদ্বীপ পরিকল্পনা বাস্তবায়নেও কাজ করছে সরকার। আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে উদার বিনিয়োগ নীতি এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিশাল বাজারের মধ্যবর্তী ভৌগোলিক অবস্থানের জন্য বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের 12 কোটি বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনসম্পদ সৃষ্টির মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লব থেকে সর্বোচ্চ সুবিধা আহরণের প্রস্তুতি আমরা নিচ্ছি।
25 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানি করবার লক্ষ্য আমরা স্থির করেছি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার ধারাবাহিকতায় স্থিতিশীল পরিবেশ রয়েছে দেশে, যার ফলে বিদেশি বিনিয়োগে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের গুরুত্ব। বিনিয়োগের জন্য আমরা সম্ভাবনাময় 11টি খাত চিহ্নিত করে দিয়েছি। আমি বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীগণ বাংলাদেশে এসব খাতে সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিশ্বে বাংলাদেশি পণ্যের নতুন বাজার সৃষ্টি হবে এবং বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণেও সক্ষম হবে। দুদিনের বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বের 15 দেশের 2332 জন প্রতিনিধি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, তাই সার্কেল অফিসগুলোতে করদাতাদের ব্যাপক উপস্থিতি। জাতীয় রাজস্ব বোর্ড বলছে, আগে ভাগে রিটার্ন দাখিল করলে শেষ সময়ের ভিড়ভাট্টায় পড়তে হতো না করদাতাদের। মেহেদী হাসানের রিপোর্ট। বিধি অনুযায়ী 30 নভেম্বর ব্যক্তিশ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। এরপর রিটার্ন দিতে চাইলে গুনতে হবে জরিমানা। তাই আঞ্চলিক কর কার্যালয়গুলোতে ভিড় করছেন করদাতারা। অনেকেই এসেছেন প্রথমবারের মতো। কর রিটার্নটা জমা দিচ্ছি, ফর দ্য ফার্স্ট টাইম দিচ্ছি আর কি। ভালো, এখানে যথেষ্ট সুন্দর ব্যবস্থা করে দিয়েছে এবং হেল্পফুল ওয়েতে সব কিছু অ্যারেঞ্জ করা আছে। মনে হচ্ছে এখানে সব কমফোর্টেবল, সবাই খুব হেল্পফুল, সবাই খুব ফ্রেন্ডলি, মানে যে কোনো প্রবলেম দেখে দিচ্ছে আমার। করোনার ঝুঁকি এড়াতে এবারও আয়কর মেলার আয়োজন করেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে অনেকটা মেলার আদলেই করদাতাদের সেবা দিচ্ছেন কর্মকর্তারা। সেবায় সন্তুষ্ট করদাতারাও। গত তো 7-8 বছর যাবত দিচ্ছি আর কি আমি, তো এবারের অভিজ্ঞতা তো এবার রাশটা একটু কম দেখতেছি। রিটার্ন জমা নিচ্ছে, এরা আন্তরিকতার সাথেই মানে করে, কাগজপত্র সেভাবে আন্তরিকতার সাথেই জমা নিচ্ছে। ফাইল রেডি করা, কাগজপত্র রেডি করা, ওইগুলোর জন্য আমাদের অনেক সময় অনেক লেট হয়। আর আমরাও সাধারণত একটু অপেক্ষা করি সরকার আমাদেরকে কি ফ্যাসিলিটি দেয় বা এরপরে আর কি অপশন আছে, কি সুযোগ আছে। এনবিআর বলছে, এবছর রিটার্ন দাখিলের সময় কোনোভাবেই বাড়ানো হবে না। জাতীয় রাজস্ব বোর্ড সিদ্ধান্ত নিয়েছে 30 নভেম্বর পরে আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না। আমাদের আয়কর আইনের প্রতি, আয়কর আইনের যে বিধান, সেই বিধানের প্রতি আমরা অঙ্গীকারাবদ্ধ থাকব। অনলাইনেও রিটার্ন দাখিলের সুযোগ আছে, তবে যারা সশরীরে এসে দাখিল করতে চান তাদেরকে আগে ভাগেই রিটার্ন দাখিলের অভ্যাস করার পরামর্শ এনবিআর-এর। তারা হয়তো প্রায়োরিটি কম দিচ্ছেন রিটার্ন দাখিলের ক্ষেত্রে ব্যাপারটায়, কিন্তু যেটা অনিবার্য, যেটা করতেই হবে, আইনগত বাধ্যবাধকতা আছে, যেটি অনিবার্য, সেই কাজটি অহেতুক বিলম্ব করে কি লাভ। গত অর্থবছরে আয়কর রিটার্ন দাখিলকারীর সংখ্যা ছিল প্রায় 25 লাখ। এবছর সংখ্যাটা বাড়বে বলে আশা জাতীয় রাজস্ব বোর্ডের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সুন্দরবন দস্যুমুক্ত হলেও আতঙ্ক কাটেনি শুটকি পল্লীতে। এখনো বন্ধ হয়নি চরের মহাজন আর সুদ কারবারিদের নির্যাতন। নেই কোনো সরকারি সহায়তাও। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আরও জানাচ্ছেন দীপু শিকদার। দুবলার চর বাংলাদেশের বৃহত্তম শুটকি পল্লী। 5 মাসের জন্য সমুদ্র পাড়ের শুটকি পল্লীতে কাজে আসেন শত শত জেলে আর শ্রমিক। কয়েক মাস চলে মাছ ধরা, অতঃপর এসব কাঁচা মাছ রোদে শুকিয়ে চলে শুটকি বানানোর কাজ। 20 জন 22 জন করে কর্মচারী আছে, তাদের বেতনও মেলা 1 লাখ 1.5 লাখ টাকা। এই জায়গায় আইসি আমরা 5 মাসের সিজন, 5 মাস যাবত এই মাছ ধরতে হবে। এই মাছ মনে করেন শুকাইয়ে চিটেগাং কিংবা সৈয়দপুর এগুলো চালান করি। চালান করলে মনে করেন আমাকে এই সব কিছু মাছের পরে নির্ভর করে। পয়সা কই তো দেহের থেকে কেউ দিচ্ছিল না, খুব কষ্ট করে চলিয়ে আস। তারপরেও আইসি এই মাছটা কম ছিল, আজকে যাই কিছু বেরিয়েছে। বঙ্গোপসাগরে জেলেদের মাঝে প্রবাদ আছে, যার ভাগ্য যত ভালো তার জানে মাছ তত বেশি। লাভ লোকসানের হিসেব গুনতে তাই অপেক্ষা করতে হয় বেশ কমাস। এবার মোটামুটি প্রথম তো যাও মোটামুটি লাইন ভালো আছে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। ভারতালা মাছ শিকারকে নিয়ে চলে যাচ্ছে আমাদের সীমানে ঢুকে। এখন বর্তমানে আমাদের সীমানে যেখানে আমাদের জেলেরা জাল ধরতেছে, 6 বোট তারা আমাদের জোরপুর মাছ মেরে নিয়ে চলে যাচ্ছে, করার কিচ্ছু নেই। সরকারি সহায়তা নেই, বেশিরভাগ জেলে টানতে হয় সুদের ঘানি।
এবার আসার সময় আমরা এই এদের টাকাই নিয়েও আসতে পারিনি, আরও পরে কাছে ঋণ করতে হয়। যেমন দেখা যাচ্ছে আমি আসার সময় এটি যদি আমরা মাছে লাভবান হতে পারি তাহলে তো ঋণ মুক্ত হলাম, আর যদি না পারি তাহলে এই সুদ আবার বর্ষাকালেরও সুদ দেওয়া লাগে। আছে মহাজনী শোষণ, কারো ভাগ্যে জোটে নির্যাতন। কোন প্রক্রিয়ায় কী করতে হবে সবচেয়ে নগদ দরকারি। এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, দেখা গেল যে এর জন্য আমার হয়তো চরও ছেড়ে যেতে পারে, কিন্তু আমি তো বিবেকের দংশনের জন্য মনের জ্বালায় আপনাকে করছি। অসুস্থ হলেও শুটকি শ্রমিকদের দেয়া হয় না কোনো চিকিৎসা। ভাসমান থেকে আরম্ভ করে এখানে স্থায়ীভাবে মানে 5-6 মাস বসবাসের জন্য প্রায় 20 থেকে 30 হাজার জেলে থাকে। আমরা গভর্নমেন্টকে বারবার অ্যাপিল করছি, গভর্নমেন্ট বলছে যে এখানে ডাক্তার এসে থাকতে চায় না। সেকেন্ডলি আমরা এনজিওর সাথে আলাপ করছি, এনজিওরা আমাদেরকে মাঝে মাঝে আশ্বাস দেয় যে আমরা টিম পাঠাচ্ছি, আমরা একটা লঞ্চ পাঠাচ্ছি কিংবা জাহাজ পাঠাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তারা পাঠায় না। সব ধরনের নিরাপত্তা চান শুটকি পল্লীর জেলের শ্রমিকরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, সুন্দরবন। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ভাণ্ডার ও দুর্লভ ঐতিহ্যের ধারক রাজশাহীর বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি দেশের প্রথম জাদুঘর, একই সাথে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রত্নতাত্ত্বিক সংগ্রহশালা। হাসান আল মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দুষ্প্রাপ্য আর দুর্লভ সব প্রত্ন সম্পদ নিয়ে ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক স্থাপনা এটি। সভ্যতার ক্রমবিকাশ ও হাজার বছরের ইতিহাস ঐতিহ্য জানতে শিক্ষার্থী সহ সাধারণ দর্শনার্থীদের দারুণভাবে সহায়তা করছে জাদুঘরটি। 1913 সালে 32টি দুষ্প্রাপ্য নিদর্শন নিয়ে এই জাদুঘরে যাত্রা শুরু। এক পর্যায়ে সংগ্রহের সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,500-এ। তবে বিভিন্ন সময়ে এখান থেকে খোয়া গেছে প্রায় 3000 দুর্লভ নিদর্শন। রাজশাহীর ভিতরে একটা স্বনামধন্য ঐতিহাসিক জায়গা, তো আমরা এখানে ঘুরতে আসলাম, অনেক কিছু দেখতে পারলাম। এখানে প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। আমাদের শুধু সমাজ বইয়ে পড়ে থাকে এগুলো, এখন আমরা এখানে সেগুলো সম্পর্কে দেখে জানতে পাচ্ছি। জাদুঘরের 8টি গ্যালারিতে রয়েছে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন, মহেঞ্জোদারো সভ্যতা থেকে সংগৃহীত প্রত্নতত্ত্ব, খ্রিস্টীয় 11 শতকে নির্মিত বুদ্ধমূর্তি, ভৈরবের মাথা, গঙ্গা মূর্তি সহ অসংখ্য মূর্তি এই জাদুঘরের অমূল্য সংগ্রহ। মোগল আমলের রূপার মুদ্রা, সম্রাট চন্দ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা, সম্রাট শাহজাহানের গোলাকার রূপার মুদ্রাও রয়েছে এখানে। আছে পাল যুগের অঙ্কিত চিত্রকর্ম, নূরজাহানের বাবা ইমাদুদ্দৌলার আঁকা ছবিও। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা এখানে আসেন গবেষণার জন্য। যে আমলে যারা যে পোশাকগুলি ইউজ করতো সেটা আমরা দেখে আমাদের ইতিহাস বিষয়ে আমরা অনেক উদ্বুদ্ধ হলাম, যারা এখান থেকে অনেক কিছু শিখলাম। এগুলো কোথায় থেকে নিয়ে আসছে, কেমন করে নিয়ে আসছে, কার মাধ্যমে আসছে, কারা ব্যবহার করছিল, এগুলা আমরা অনেক কিছু এখানে শিখতে পারতেছি। তো এগুলোর মাধ্যমে আমাদের অবশ্যই জ্ঞান বৃদ্ধি হবে। নাটোরের দীঘাপতিয়ার তৎকালীন রাজ পরিবারের বিদ্যুৎশাহী জমিদার শরৎ কুমার রায়ের অর্থায়ন ও দান করা জমির ওপর রাজশাহী মহানগরীর হেতেমখায় গড়ে ওঠে বরেন্দ্র গবেষণা জাদুঘর। এটি পরিচালনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সময় হলো আরো একটি সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন আসাদুর রহমান কিরণ, অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস। দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনার নতুন ধরন ওমিক্রন, যুক্তরাজ্য, জার্মানি, ইটালিতে শনাক্ত। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আসাদুর রহমান কিরণ। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণ সহ 3 জনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়। দুপুরে দায়িত্ব গ্রহণ করে ভারপ্রাপ্ত মেয়র বলেন, শহরে জমি অধিগ্রহণ ছাড়া যাদের ক্ষতি করা হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। এর আগে বিদায়ী মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেন উপস্থিত নেতারা। সরকারের বিধিবিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যাতে সহযোগিতা পান
তারা ক্ষতিপূরণ পান। এই জন্য আমরা আমাদের মন্ত্রণালয়, আমাদের মাননীয় মন্ত্রী সহ আমরা এই কার্যক্রমটি প্রথম দিকেই আমরা শুরু করতে চাই। গাজীপুর আদালতে বরখাস্তকৃত মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা হয়েছে। রোববার গাজীপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আতিকুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নূর নবী সর্দার। মামলার বাদী অভিযোগ করেন, অভিযুক্ত মেয়র বঙ্গবন্ধু ও স্বাধীনতার ইতিহাস নিয়ে কটূক্তি করেন। তার বক্তব্যে সমগ্র বাংলাদেশ এবং বাঙালি জাতির সুনাম ক্ষুণ্ণ হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আদালত আগামী 30 জানুয়ারির মধ্যে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানা পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় পিছিয়েছে। নতুন তারিখ 8 ডিসেম্বর। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রায় ঘোষণা নতুন তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের যুক্তিতর্ক বিশ্লেষণ করে বিচারিক এই রায় দেবেন বলে জানান আইনজীবীরা। এর আগে সকালে কারাগারে থাকা 22 আসামিকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পৌনে 12টার দিকে আসামিদের আদালতের এজলাসে তোলা হয়। 2019 সালে 6 অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হল থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা। আবরার হত্যার রায় আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের দীর্ঘ শুনানিকালে এই মামলার রায় প্রস্তুতি সম্পূর্ণ না হয় তিনি আগামী 8/12/2021 তারিখে পুনরায় তারিখ ধার্য করেছেন। আসামির পক্ষ থেকে আমরা সকলে এই বিষয়টা উপস্থাপন করেছি যে মাস্টার মাইন্ড আপনারা সকলেই জানেন, চার্জশিটে উল্লেখ আছে বড় ভাইয়ের নির্দেশে মারছে। বড় ভাইরা কারা, কোন বড় ভাইয়ের কাজটা করলো? সংবাদের এই পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর মিরপুরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। দুপুরে 100 শয্যার হাসপাতালটির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লা সহ ঢাকা মহানগর উত্তরের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান কোচি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর ABM খোরশেদ আলম, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা। চট্টগ্রাম টেস্টে উল্লাসের সকালের পর টাইগারদের বিষাদের বিকেল, দ্বিতীয় ইনিংসে এগিয়ে 83 রানে। লা লিগায় বার্সার জয়, ভিয়ারিয়ালকে হারালো 3-1 গোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। এই সময় টুর্নামেন্ট নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক এই টুর্নামেন্টটি আগামী 1 ডিসেম্বর থেকে শুরু হবে। 10 দিনের এই টুর্নামেন্টটি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান KM শহীদুল্লাহর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় এবার 8টি দেশ অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশ সহ ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। প্রতিযোগীদের মধ্যে 205 জন পুরুষ এবং 140 জন মহিলা প্রতিযোগী রয়েছেন। আর এরই সঙ্গে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে এগিয়ে যাবে দেশ, সংসদের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী। লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার রক্তক্ষরণ, বলছেন চিকিৎসকরা, দ্রুত বিদেশে স্থানান্তরের পরামর্শ। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জনসমাগম এড়ানোর পরামর্শ, বন্দরগুলোতে সতর্কতা জারি। 1000 ইউনিয়নে ভোট গ্রহণ শেষে চলছে গণনা, কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ। রাজধানীতে আবারও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, 9 দফার পাশাপাশি হাফ পাস কার্যকরের দাবি।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সঙ্গেই থাকুন।